সো আমি এই বিষয়গুলোতে আপনার মতামত। আমি নির্বাচন সংস্কার বিচার নিয়ে বলার আগে আমাদের শামীম হায়দার পাটোয়ারি সাবেক মাননীয় সংসদ সদস্য কতগুলো বিষয়ে দৃষ্টিপাত করেছে। তার মধ্যে আমি এনসিপিকে নিয়ে যে কথাটা বলতে চাই, যে বর্তমান যে পারসেপশন জনগণের মধ্যে বা রাজনৈতিক দলসমূহের মধ্যে, যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট একটা রাজনৈতিক দল, আমি তার সাথে একমত। যে দলটির নিবন্ধন নাই, সেখানে বৃহত্তম 4টি রাজনৈতিক দলের মধ্যে ওয়ান অফ দেম, তাদেরকে কিভাবে সেখানে আমন্ত্রণ জানানো। কিন্তু এখানে আপনাদের কাছে এখানে একটা প্রশ্ন আপনাকে আমার করতেই হবে, সেটা হচ্ছে যে এই দলটি নিবন্ধন নেই, বড় দল হিসেবে স্বীকৃতি নিয়ে আপনাদের পাশে বসে আলোচনা করছে। এই দলটি যখন দল হয়ে ওঠেনি, যখনও তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে, তখনও রাজনৈতিক দলের সংলাপে তারা ছিল। এমনকি যেই উপদেষ্টাদের আপনারা পদত্যাগ দাবি করেছেন, পদত্যাগ দাবি করবার পর এই বৈঠকে তাদের উপস্থিতি এখানে লন্ডনে সব জায়গায় দেখা যায়। তাহলে আসলে বিএনপি মানে কোনো শক্ত অবস্থান কেন নিতে পারছে না? বিএনপি কি ট্রমাটাইজ, নাকি বিএনপি আসলে মনে করছে যেটুকু সুযোগ সুবিধা এখন পাচ্ছি এটাতেই মোটামুটি আমাদের চলবে, পরেরটা পরে দেখা যাবে? কিন্তু সুস্পষ্টভাবে আপনার অভিযুক্ত পরিষদের মধ্যে অভিযোগ জামাত করছে, অভিযোগ এনসিপি করছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি কিন্তু বহু আগেই উপদেষ্টা পরিষদের মধ্যে, সত্যিকার অর্থেই আমরা যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়, আমার ব্যক্তিগত অভিমত যে একটা দুর্বল একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, অনভিজ্ঞ লোক দ্বারা একটা উপদেষ্টা পরিষদ গঠিত। এবং এই সর্বশেষ বৈঠকের পরে এটাও দেখলাম যে আপনাদের এই বিভিন্ন দলের নেতারা নাকি বলেছেন যে এই অভিযোগ পাল্টা অভিযোগ যেটা নিয়ে সরকার উদ্বিগ্ন, আপনারা এক এক দলের বিরুদ্ধে, এটা রাজনীতিতে হয়েই থাকে। ব্যাপারটা কি আসলে এই মানে আপনারা যা বলেন বলার জন্য নাটকের মঞ্চে অসহায় দর্শকদেরকে দেখান যে আপনি জামাতের বিরুদ্ধে বলছেন বা জামাত আপনার বিরুদ্ধে, বলার জন্য বলেন, আসলে আপনারা মিন করছেন না। আমার জায়গা থেকে আমি বলার জন্য বলি না, এটা আপনার সরকারের কথা না, আমি বলছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওই বৈঠকে এটা বলা হয়েছে, সেটা দিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে আমার যেটা মন্তব্য, যে আপনার এটা আমার ব্যক্তিগত অভিমত, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শুরুতেই আরও গ্রহণযোগ্য, আরও অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা উপদেষ্টা পরিষদ গঠন করতে পারতেন, এতে রাষ্ট্র উপকৃত হতো। আজকে উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা সমালোচনা করতে চাই না, কারণ আমরা যেহেতু এই উপদেষ্টা পরিষদকে বা সরকারকে আমরা সহায়তা দিচ্ছি, যে একটা ক্রিটিক্যাল সময়ে, একটা দুর্যোগময় সময়ে দায়িত্ব নিয়েছে। সুতরাং উপদেষ্টা পরিষদ নিয়ে এনসিপিও কোন জায়গায় দেখলাম যে সমাবেশ করতে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে বড় ধরনের অভিযোগ নিয়ে এসছে, যে স্বজন প্রীতির অভিযোগ নিয়ে এসছে। এর আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে তারা কথা বলেছে, আরও অনেক উপদেষ্টাকে নিয়ে তারা কথা বলছে। সুতরাং এটা স্বীকার করতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদে একটা দুর্বলতা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সচিবালয়ের মধ্যে মারাত্মক স্থবিরতা রয়েছে, যেটা প্রমাণ এই শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের যে আপনার ঘটনার মধ্য দিয়ে যে প্রকাশ হয়েছে সাম্প্রতিক সময়, এটি প্রমাণ করে যে বর্তমানে সচিবালয়ে আপনার স্থবিরতা বিরাজমান এবং সমন্বয়ের অভাব বিদ্যমান রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সরকার এই 9 মাসের মধ্যে যে কাজগুলো করতে পারত, যেমন আজকে আপনার লক্ষাধিক শূন্য পদে সরকারি বিভিন্ন দপ্তরে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বহু শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া উনি অত্যন্ত সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে পিএসসি গঠিত হয়ে গেছে। আপনার বিভিন্ন অধিদপ্তরে যে নিয়োগগুলো আছে, শূন্য পদগুলো আছে, দিলে এখানে অন্তত পক্ষে লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ পেত। বেকার লোকরা, আজকে শিক্ষিত বেকার যারা আজকে ঘুরে বেড়াচ্ছে, এদেরকে আপনার নিয়োগ প্রক্রিয়া উনি সম্পূর্ণ করতে পারতেন। এর ফলশ্রুতিতে প্রতিষ্ঠানগুলো কিন্তু যে দুর্বল অবস্থায় আছে, এই দুর্বল অবস্থা থেকে তারা বাঁচত। আপনার যে প্রশ্ন নির্বাচনের ব্যাপারে, দেখেন যে নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচনে আসতেই হবে। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসছে, বিভিন্নভাবে কিংস পার্টি গঠন করেছে, ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। নির্বাচনের কোনো বিকল্প নাই। গণতন্ত্রের সাথে আপনার অন্য কোনো অনির্বাচিত কোনো পরিবেশ বা পরিস্থিতির কোনো ধরনের তুলনা করা চলবে না। আমরা বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করে আসছি যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, এটাকে আর বিলম্বিত যেন করা না হয়। তার কারণ যত বিলম্বিত হবে, আপনি দেখেছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে কোনো দাবি দেওয়া নিয়ে, যৌক্তিক দাবি, অযৌক্তিক দাবি, বিভিন্ন দাবি নিয়ে যখন তখন রাস্তায় দাঁড়িয়ে গিয়ে জনদুর্ভোগের তৈরি করছে। ঢাকাতেও করছে, অন্যান্য জায়গাতেও হচ্ছে, যে কারণে আপনার এই জায়গাগুলো থেকে সরকার সঠিকভাবে অ্যাড্রেসও করতে পারছে না, যে ঠিক আছে আমরা তো নির্বাচিত সরকার নই, আমরা অন্তর্বর্তীকালীন সরকার। এই দাবিগুলো, জনদাবিগুলো পরবর্তীতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারা আপনাদের বিষয়গুলো বিবেচনা করবে। তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি, শান্তি ফিরে আসে। এই
অ্যাড্রেসটা করার মতো আপনার দায়িত্বশীল আমি উপদেষ্টারা এখন পর্যন্ত কোনো বক্তব্য শুনি নাই। সুতরাং আপনার এখানে নির্বাচনের কোনো বিকল্প না। আমরা বলেছিলাম যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না হয় আমরা আন্দোলনে যাব। এটা কিন্তু আমাদের 6 মাস আগের বা 3 মাস আগের কথা আমি বলছি। পরবর্তীতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় লন্ডনে তারেক রহমানের সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে কথা বলে যেটা আশ্বস্ত করেছে যে মধ্য ফেব্রুয়ারি, যেহেতু ফেব্রুয়ারি মাসেই মধ্য ফেব্রুয়ারির পরেই রমজান মাস শুরু হচ্ছে, তারপরে আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া, খরা, বিভিন্ন রকম বলে এসছে যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। কিন্তু উনি আবার কিছুদিন পূর্বে, এই সামান্য এক সপ্তাহখানেক আগে একটা ঘোষণা দেখলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে নির্বাচন প্রস্তুতি সম্পূর্ণ করার তাগিদ দিয়েছে। পাশাপাশি আবার বলছে ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে। এখানেও কিন্তু উনি নিজেই নিজের যে সিদ্ধান্ত বা নিজের যে ঘোষণা সেটারও ব্যাপারে কিন্তু সংশয় তৈরি করেছে। যে কারণে আপনি যেটা বলছেন যে আমি এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনের বিষয়ে সংশয় কাটবে না আমি মনে করি। সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আপনার সরকারের জায়গা থেকে অবিলম্বে ঘোষণা করা উচিত। তাহলে একটা স্বস্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা আপনার স্বস্তি ফিরে আসবে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তারা তাদের প্রস্তুতি গ্রহণ করতে পারবে। সংস্কারের বিষয় নিয়ে আমি বলবো যে সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে এবং আমি সংস্কারের ব্যাপারে যতটুকু গণমাধ্যমে যে খবরগুলো এসছে তাতে আমি সন্তুষ্ট। এই কারণেই যে অমীমাংসিত অনেকগুলো বিষয় যেটা ঐক্যমতের জায়গায় এসছে, আপনি একবারই যদি সব চাপিয়ে দিতে চান, আপনি বলবেন এটা চাই ওটা করতে হবে, সংস্কার কমিশন যদি বলে, আমার তো মনে হচ্ছে সংস্কার কমিশন বিএনপিকে ধরার জন্যই সব বিএনপিকে টার্গেট করে মনে হচ্ছে করছে এবং এখানে পক্ষপাতিত্বমূলক মনে হচ্ছে যে সংস্কার কমিশন আপনার এই ধরনের ভূমিকা, ঐক্যমত কমিশন যেটা এই ধরনের ইগুলো করছে। সেই ক্ষেত্রে বিএনপির জায়গা থেকে আমাদের প্রতিনিধি আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ, আমাদের স্থায়ী কমিটির সদস্য, উনি ব্রিফিং করে এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই তো আমাদের জায়গা থেকে ঐক্যমত এসছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা পিআর পদ্ধতি চাই না, তারপরে আপনার আরও কিছু কিছু বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে, যেমন আপনার সংবিধানের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে, আমরা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা থেকে আমরা আপনার ধর্মীয় মূল্যবোধের কথা বলছি। এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি ঐক্যমত তৈরি হয়েছে। সুতরাং সংস্কারের ক্ষেত্রে যে জায়গাটুকু ঐক্যমত হয়েছে, আমার মনে হয় যে আপনার ঐক্যমত কমিশন সেই জায়গাটুকু আপনার ধরেই এ ব্যাপারে একটা চূড়ান্ত মত প্রকাশ করা প্রয়োজন। এটা নিয়ে বেশি দর কষাকষির আমি মনে করি সুযোগ নাই। বিচারের ব্যাপারটি আপনার যেটা বললেন যে বিচার প্রক্রিয়া, একটা ট্রাইব্যুনাল গঠন করে বিচার হচ্ছে এবং ট্রাইব্যুনালের আসলে বিচারকের সংখ্যাও কম, সেখানে আরও বিচারক বাড়ানো দরকার। তার কারণ মামলা তো অনেক, আর আপনার ওই বিগত সময়ে আপনার এই যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন এসছে, তড়িঘড়ি করে বিচার হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, বিভিন্ন রকম। এইটা সাম্প্রতিক ঘটনা। সুতরাং বিচারটা যেন নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ বিচার না হয়, বিচারটা যেন সঠিক হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আপনার শাস্তির আওতায় আসে। যে কারণে বিচার প্রক্রিয়াকে আপনি যদি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে চান, 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে চান, তাহলে এটা তড়িঘড়ি করে আজকে যে এনসিপি বলছে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নির্বাচন হবে না, এই ধরনের শর্ত বিচারের ক্ষেত্রে দেওয়াটা কোনো যৌক্তিকতা নাই। বিচার আপনার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেশে একটা বিচারের প্রক্রিয়া শাস্তি নিশ্চিত করতে কয়েক বছর লেগে যায়, যুগ পার হয়ে যায়। এরকম অনেক আছে, একটা হত্যা মামলার বিচার নিষ্পত্তি করতে 1 যুগ পার হয়ে গেছে, তারপরও বিচার শেষ হয়নি। তো যে কারণে আপনার এই ধরনের বিচার ব্যবস্থার আমাদের কিছু দুর্বলতা আছে। তারপরেও আমি বলবো যে বিচার প্রক্রিয়া চলছে, এটাকে আরও আপনার শক্তিশালী করা দরকার, বিচারকদের সংখ্যা সেখানে বাড়ানো দরকার, ট্রাইব্যুনালে সেখানে অন্যান্য শক্তি বাড়ানো দরকার এবং এই বিচার প্রক্রিয়াটাকে স্বচ্ছতার সাথে এটা নিয়ে যেন আপনার যাদের বিচার হচ্ছে তারা যেন প্রশ্ন তুলতে না পারে যে না এখানে আপনার বিচারে আপনার এখানে অন্যায় অবিচার করা হয়েছে, আমরা ন্যায় বিচার করা হয়নি। সুতরাং এই ক্ষেত্রে এরপরও তো আপিলের সুযোগ আছে, এই ট্রাইব্যুনালের পরেও আপিলের সুযোগ থাকবে। আমাদের ব্যারিস্টার আপনার এটার ব্যাপারে আরও ভালো বলতে পারবে। তো আমি মনে করি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারের সাথে কোনো শর্ত দেওয়া ঠিক হবে না। এটা 5 বছরও চলতে পারে, 10 বছর চলতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দেশকে যদি সত্যিকার অর্থেই আপনি ভালো জায়গায় নিয়ে যেতে চান, আমি আশাবাদী। কারণ এত বড় রক্তপাতের মধ্য দিয়ে এখনও পর্যন্ত গুমের কোনো বিচার আমরা পাইনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আমরা এখনও বিচার পাইনি এবং এই অপরাধগুলোর সাথে যারা সরাসরি জড়িত এখনও তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে। পুলিশ, ডিজিএফআই, র্যাব
এরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আপনার এই গুমের সঙ্গে জড়িত। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যে সমস্ত কর্মকর্তারা জড়িত ছিল, ব্যক্তিরা জড়িত ছিল, কমিশন করা হয়েছে, গুম কমিশন করা হয়েছে, সেখানে আমরা অভিযোগ দিয়েছি। কিন্তু এখনও কিন্তু এই অভিযোগের ভিত্তিতে এই সমস্ত অপরাধগুলোর বিচার শুরু হয়নি। এবং আপনি জিলুর ভাই একটা জিনিস লক্ষ্য করবেন যে সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ডিজিএফআই এবং র্যাবের সদস্যরা, তারপরে পুলিশ। তো এই অপরাধগুলোর সাথে যারা জড়িত ছিল তারা এখন কয়েকজন মাত্র আটক হয়েছে, আর দু একজন হয়তো পালিয়ে গেছে, বাকি কিন্তু এখনও সবাই কর্মরত আছে। তো দেশকে যদি আপনি সত্যিকার অর্থে ভালো করতে চান, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার সাথে কিছু তার সহযোগীরা পালিয়েছে, কিন্তু এই অবস্থা তৈরির জন্য তো একা শেখ হাসিনা আর ওই কয়েকজন ব্যক্তি জড়িত না। এটার সাথে বিচার বিভাগ জড়িত, এটার সাথে পুলিশ জড়িত, এটার সাথে সেনাবাহিনীর একটা অংশ জড়িত, এটার সঙ্গে আপনার প্রশাসনের লোক জড়িত। সুতরাং এই পরিস্থিতি ভবিষ্যতে যেন তৈরি না হয়, এই ধরনের অনাচার বা এই ধরনের অপশাসন যেন ভবিষ্যতে তৈরি না হয়, তাহলে এই ঘটনাগুলোর সাথে আমি মনে করি যে মোটা দাগে যারা নেতৃত্বে ছিল, দায়িত্বে ছিল, সেই ব্যক্তিগুলো তো অন্তত বিচারের মুখোমুখি হওয়া দরকার। আর না হলে আপনি ৭১ মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব যেমন আপনার যুদ্ধাপরাধীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল, তাহলে আপনাকে সাধারণ ক্ষমা করে দিতে হবে যে ঠিক আছে আমরা এই সাধারণ ক্ষমা করে দিলাম দেশের স্বার্থে। তো এইটা তো আপনার এখন কেউ মেনে নেবে না সহজে। কারণ এত বড় স্বাধীন দেশে দেশের অভ্যন্তরে পুলিশ বাহিনী, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের প্রশাসন, দেশের বিচার বিভাগ, এই যে দীর্ঘ 10, 12, 14 বছর যে আপনার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল, সেটা তো আপনার একা শেখ হাসিনার জন্য দায়ী নয়। এটার জন্য যারা দায়ী, আমি মনে করি যদি দেশকে সত্যিকার অর্থেই ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চান, এদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। আপনি এখানে মানি লন্ডারিং বলেন, রাষ্ট্রের এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত করেছে। এই সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠানগুলো কিছুটা শৃঙ্খলা এসছে, আমি বলবো এই কারণেই যে আপনার ব্যাড লোন নাই, ব্যাংকগুলোতে আপনার একটা শৃঙ্খলা নিয়ে এসছে। কিন্তু বিগত 10-15 বছর যেভাবে ব্যাংকগুলো লুটপাট হয়েছে, এটা কল্পনাও করা যায় না। আজকে অধিকাংশ বেসরকারি ব্যাংক সব লাল হয়ে গেছে, তাদের আপনার আমানতের টাকাও নাই। সরকার সাধারণ মানুষ যে টাকাটা জমা রেখেছে টাকাও ফেরত দিতে পারছে না। আমার কাছে এরকম তথ্য আছে অনেকগুলো ব্যাংকে, আপনার চেক নিয়ে গেলে বলে যে আপনি 5 দিন পরে আসেন, 7 দিন পরে আসেন। তো এইরকম একটা ভয়াবহ অবস্থা আপনার দেশে ছিল। আমি মনে করি নির্বাচন সংস্কার এবং আপনার বিচার ক্ষেত্রে নির্বাচন অবশ্যই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হতেই হবে। সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে যতটুকু আমাদের অগ্রগতি হয়েছে, আমি মনে করি যে এর ফলশ্রুতিতে যদি আমি দেখলাম বিচার বিভাগের ব্যাপারে বিচারক নিয়োগের একটা ইয়ে, তাতেও যদি ভালো বিচারক নিয়োগ না হয়, আমি দেখলাম যে বেশ কিছু আবেদন করেছিল, সেখানে বাছাই করে বাদ গিয়েছে, তারপরে সেখানে আবার যাদের মধ্যে ভাইবা হচ্ছে, এই প্রক্রিয়া দিয়ে যদি আমাদের যোগ্য উপযুক্ত বিচারক নিয়োগ, তাহলে তো আমাদের প্রত্যাশা পূরণ হলো না। সুতরাং আমরা যে সংস্কারগুলো করছি, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে জন্য করছি, সেটা যদি আমাদের আশানুরূপ ফল না দেয়, তাহলে তো এটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। যে জন্য আমি মনে করি যে এগুলো চলমান প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া চলমান। এটা আপনার আজকে সংস্কার করলাম, আমি ভালো ফল পেলাম না, আগামী বছর সেটা আমি পরিবর্তন করব। এটাই হচ্ছে নিয়ম আপনার, যে আমি আজকে একটা প্রক্রিয়া চালু করলাম, সেটাতে আমি রেজাল্ট পেলাম, ভালো ফল পেলাম না, আমি আগামী বছরই সেটা চেঞ্জ করব। কিন্তু আজকে এমন একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে যে এই মুহূর্তে সংস্কার না হলে মনে হয় দেশ সর্বশেষ হয়ে গেল। সুতরাং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিচার আমাকে এখনই করতে হবে, না হলে দেশ সব শেষ হয়ে যাচ্ছে, সেটা না। বিচার আমরা করবো, এটার ব্যাপারে আমাদের সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে থাকতে হবে যে বিচার আমরা করব। এর পরবর্তীতে আপনার দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা গত 50 বছরে কিন্তু সত্যিকার অর্থেই আমরা গণতান্ত্রিক ব্যবস্থা একটা চর্চার মধ্যে আসতে পারিনি। ভাই, আমরা গণতান্ত্রিক চর্চা, গণতন্ত্র এমন সংজ্ঞাই হচ্ছে যেটা আপনাকে চর্চায় থাকতে হবে।